হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 7-এর 6 নং স্কুল করব। তোমরা পেয়ে যাবে পেজ নং 118 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 থেকে 5 পর্যন্ত স্কুল সেট এখনও দেখোনি তারা প্লে লিস্ট থেকে দেখে নাও। তো ভিডিও শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, ভিডিওটা না কেটে পুরোটা দেখার চেষ্টা করো। আমি কথা দিচ্ছি এই সেটের মানে 6 নং স্কুল সেটের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমার কোনো রকম ডাউট থাকবে না। তো দেখো শুরু করছি। একের রোমান সংখ্যা 1 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.25 টাকা 10 টাকার শতকরা কত হবে? তো দেখো এখানে বলেছে 1.25 টাকা 10 টাকার শতকরা কত হবে। তো দেখো যখন এখানে শতকরা বলবে তখন আমরা সেটাকে 100 দিয়ে গুণ করব। তার আগে আমাদের বলেছে যে 1.25 টাকা 10 টাকার শতকরা কত অংশ। তো দেখো তুমি যদি পরীক্ষায় 100-র মধ্যে তুমি যদি 90 পাও তাহলে 100টা নিচে থাকবে, 90টা ওপরে থাকবে। ঠিক সেরকমই এখানে যেহেতু 10 টাকার বলেছে 1.25 টাকা, তাই 10টা নিচে আছে আর 1.25টা ওপরে আছে। যখন শতকরা বলবে তখন তোমরা সঙ্গে সঙ্গে 100 দিয়ে গুণ করে দেবে, বুঝলে? এবার কি করবে বলো তো? এবার তোমরা এই দশমিক তুলে দেবে। দশমিক তুলে দিলে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাই তোমরা দুটো শূন্য লিখবে, ঠিক আছে? তো দেখো এখানে 100 আর এখানে 100টা আমরা কেটে দিচ্ছি, তাহলে ওপরে কত আছে বলো তো? 125 আছে আর নিচে আছে 10। তোমাদের কাটাকাটি করার দরকার নেই। শূন্য কটা আছে বলো তো? একটা আছে, তাই এক ঘর আগে দশমিক দিয়ে দেবো। এই সংখ্যাটার এক ঘর আগে আমরা দশমিক দেবো। দেখো সংখ্যাটা লিখেছি, এটার এক ঘর আগে দশমিক, এটা হয়ে যাবে। তো তোমরা অনেকেই কি করে 5 দিয়ে কেটে দেবে, তাই না? তারপর সেটাকে আবার ভাগ করবে। এভাবে করার দরকার নেই। শূন্য যতটা থাকবে তত ঘর আগে দশমিক, তাহলে এটা আসবে 12.5%। তাহলে আমরা লিখে নেব। সুতরাং 1.25 টাকা 10 টাকার শতকরা 12.5%। আরেকটা কথা বলে দিই, শতকরা লিখলে পার্সেন্টেজ দিতে হয় না। তো আমি এখানে কেন দিয়েছি? এখানে অপশনটা সঠিক করার জন্য। দেখো এখানে আছে কত নং আছে? বি নং অপশনটা আছে, তাহলে তোমরা লিখে নেবে যে বি সঠিক, ঠিক আছে? 2-এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এই প্রশ্নটা বোঝার আগে আমি রাফে তোমাদেরকে একটু সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সংখ্যার পাওয়ারে, মনে করো ধরলাম এর পাওয়ারে আছে -5, যদি মাইনাস থাকে তাহলে সেটার জন্য 1/, ওই সংখ্যাটার পাওয়ারটা যা আছে তাই থাকবে, শুধু 1/, হয়ে যাবে। আর মাইনাসের জন্য 1/, হয়ে যাবে। তারপর দেখো এখানে কিন্তু মাইনাস কিন্তু নেই। আমি এটা তোমাদের সোজা ভাষায় বলছি, যদি মাইনাস থাকে তাহলে 1/, ওই সংখ্যাটাই হবে পাওয়ারে, শুধু মাইনাস চিহ্নটা দেওয়া যাবে না। কেন বললাম বলো তো? এখানে যা আছে আমরা তাই লিখবো। -1 এর পাওয়ারে আছে 23, আর মাইনাস এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের জন্য আমরা কি লিখবো? 1/, এই যে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই লিখবো, আর পাওয়ারে কি লিখবো? 23 লিখবো। আমরা মাইনাসটা লিখবো না, মাইনাসের জন্য 1/, হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো কোনো সংখ্যার পাওয়ারের ওপর যদি মানে এতগুলো সংখ্যা থাকে, তার মানে কি এই মাইনাস এখানে কতবার গুণ করতে হবে বলো তো? 23 বার গুণ করতে হবে। তাহলে এতগুলো গুণ করা সম্ভব? কখনোই সম্ভব না। মনে করো তুমি 23 বার কোনোভাবে কষ্টে কষ্টে গুণ করে নিলে, কিন্তু যদি মাইনাস এখানে 2000 3000 বার থাকে তাহলে তুমি গুণ করতে পারবে এতগুলো? পারবে না। দেখো তাহলে তুমি কিভাবে করবে? সব থেকে সোজা কথা হলো, যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মাইনাস থাকবে। আমি আবারও বলছি, পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মাইনাস হবে। তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখো একটু ধৈর্য সহকারে দেখো। দেখো -1 এর পাওয়ারে যদি 2 থাকে, 2টা কি জোড় সংখ্যা? তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে কি? দুটো মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাসের মাঝে কী আসবে বলো তো? প্লাস আসে। আর যদি মাইনাসের উপর 3 থাকে তাহলে মাইনাস ঠিক বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস কটা আসবে বলো তো? 3টা মাইনাস যদি গুণ করি, মাইনাসে মাইনাসে আসবে প্লাস, প্লাসে মাইনাসে আসবে মাইনাস, তাহলে মাইনাস আসলো। সেটার জন্য আমি তোমাদের বলেছিলাম, পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস আসবে, আর যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় পজিটিভ আসবে, মানে প্লাস আসবে। তো এখানে দেখো মাইনাস আছে, তাই পাওয়ারে কি আছে? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে মাইনাসই থাকবে। আর 1-এর কিউব মানে 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন একই হবে। -1/, আবার 1-এর পাওয়ারে 23 আছে, মানে একই হবে। তাহলে -1 -1কে 1 দিয়ে ভাগ করলে 1 আসবে, সমান সমান আসবে -2। 3-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার এই শূন্য স্থানের মধ্যে কি বসবে এটা বের করার জন্য আমাদের সমান সমানের এইটুকু তুলে নিতে হবে, মানে সমান সমানের আগেরটুকু তুলে নিতে হবে। তো আমরা এখানে লিখে নিচ্ছি। দেখো
লিখে নিচ্ছি। এবার এখানে কত বসাবো আমরা যেন এইগুলোর ক্যালকুলেশন করে আমাদের -1 আসে, ঠিক আছে। তো আমরা এখানে সমান সমান প্রথমে সুতরাং দিয়ে তুলে নিলাম, তারপর সমান সমান দিচ্ছি, এখানে যা আছে আমরা তাই লিখবো, বক্স রেখে দিলাম। এবার দেখো প্রথমে আমরা এই দুটো সংখ্যার সামনের চিহ্নটা গুণ করব, তাহলে কত আসবে, মাইনাসে প্লাসে কি আসবে, মাইনাস আসবে, আর ওই মাইনাস দিয়ে আবার এই প্লাসকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আসবে। এবার 3 আর 4কে কী করবো বলো তো, মাঝখানে গুণ আছে মানে গুণ করে দেবো, 3 4 12। এবার দেখো আমাদের কত চেয়েছে, এখানে -1 ছিল কিন্তু এখানে, তাহলে -1 কীভাবে কখন আসবে বলো তো, এখানে কত বসালে -1 আসবে, তার মানে অবশ্যই এখানে 11 বসালে -1 আসবে। কেন, এটার সামনে কি আছে, প্লাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। মাইনাস মানে আমরা বিয়োগ করব, 12 থেকে যদি 11কে বিয়োগ করে দেই তাহলে কত আসবে বলো তো, 1 আসবে। আর সবসময় মনে রাখবে বড় সংখ্যার সামনের চিহ্নটা দিতে হয়, তার মানে -1 এসেছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে যে প্রশ্নটা ছিল সেই শূন্যস্থানের মধ্যে কিন্তু আমাদের 11 বসাতে হবে, ঠিক আছে। 4-এর দাগে আছে x:7, আছে 14:49 হলে x এর মান কত। প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তাই তুলে নিয়েছি, বা এখানে x লিখবো, এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে 7, আর এটার জন্য হয়ে যাবে সমান সমান, ঠিক আছে, ডাবল জন্য সমান সমান হয়ে যাবে। একই রকমভাবে এখানে 14 হবে, আর এটার জন্য অনুপাতের জন্য বাই হয়ে যাবে 49। তো আমরা কি করবো বলো তো, গুণ করবো কোনাকুনি, এই দিকে গুণ করব আর এই দিকে গুণ করব। তো আমরা সবার প্রথমে এই দিকে গুণ করব, যেহেতু আমাদের x এর মানটা বের করতে বলেছে, যার মান বের করতে বলবে তোমরা সেই দিকে আগে গুণ করবে। তাহলে গুণ করে দিলে আসবে 49x সমান সমান, এবার এই দিকে গুণ করব। তো তোমরা গুণ করে দিতে পারো, 14 আর 7 গুণ করে যা আছে তাই এখানে লিখে দিতে পারো, আমি গুণ করছি না, গুণ আকারে রেখে দিচ্ছি, ঠিক আছে, 14 গুণন 7 একই ব্যাপার। তো এখানে দেখো 49-এর সাথে এক্সটা কী আছে, গুণ আকারে আছে, তাহলে এই 49 সমান সমান উপাশে গেলে কী হবে বলো তো, ভাগ হয়ে যাবে। এ পাশে যদি গুণ আকারে থাকে তাহলে সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে 14 গুণন 7 ভাগ মানে বাই 49। তো আমি 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 7টা 49, 7 দুগুণে 14, বা x হলো 2। তাহলে আমরা বলবো যে সুতরাং নির্ণয় x এর মান 2, নির্ণয় x এর মান সমান সমান 2, এটাই হবে অ্যান্সার। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 4:5। রবীন্দ্র জাদেজার রান সংখ্যা 65 হলে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা কত। ওই ইনিংসে দুজনের মোট রান সংখ্যা কত। তোমরা অবশ্যই হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাকে চেনো, তাই তো? তো যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো, দেখি কে কে এখানে খেলোয়াড়কে চেনে এই আমাদের ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাকে। তো আমি দেখতে চাই, দেখি কে কে আছে যে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাকে চেনে। তো চলো আবার মূল অঙ্কে ফিরে যাই। তো বলেছে কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে রবীন্দ্র জাদেজার রান সংখ্যা, তাহলে বলছে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা কত। আমরা প্রথমে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাতটা তুলে নেব। তো লিখে নেব যে প্রথমে আছে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা অনুপাত লিখব জাদেজার। তো রবীন্দ্র জাদেজা লেখা আছে, আমি শুধু জাদেজা লিখছি, হ্যাঁ, জাদেজার রান সংখ্যা। তাহলে এই যে অনুপাতটা মানে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত এখানে বয়ে দেওয়া আছে 4:5, ঠিক আছে। তো আমরা লিখব বা এই যে অনুপাতটা আছে এটার জন্য বাই হয়ে যাবে, তাহলে ওপরে হবে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা, লিখে নেব হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা, আর এটার জন্য বাই হয়ে যাবে কী হবে, জাদেজার রান সংখ্যা, ঠিক আছে, জাদেজার রান সংখ্যা সমান সমান এখানে 4টা উপরে যাবে আর এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে 5। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো কার রান সংখ্যা দেওয়া আছে। তো আমি তোমাদেরকে তখনই বললাম যে রবীন্দ্র জাদেজার রান সংখ্যা আছে, কত রান দেওয়া আছে, 65 রান দেওয়া আছে। তাহলে দেখো রবীন্দ্র জাদেজার রান সংখ্যা দেওয়া আছে 65, আর এখানে রান সংখ্যার যে অনুপাতটা সেটা কত আছে, 5 আছে। তো আমরা এখানে কত দিয়ে গুণ করলে 65 আসবে বলো তো। তো আমরা কি করব, 5 দিয়ে 65টাকে ভাগ করে দেবো, 5 × 5 বিয়োগ করলে আসবে 1, 5 কেটে নেব, 3 × 5 = 15। তার মানে এখানে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে কিন্তু জাদেজা রান সংখ্যা চলে আসবে। আমি আবার বলছি এখানে কেন 13 দিয়ে গুণ করছি, কারণ বইয়ে আমাদের জাদেজা রান সংখ্যা বলা আছে, তাই আমাদের এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 5কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন জাদেজা রান সংখ্যা বইয়ে যেটা দেওয়া আছে সেটা বেরিয়ে যায়। তারপর 13 দিয়ে গুণ করতে হবে।
এবার এখানে 13 দিয়ে গুণ করলে হবে না, আমাদের মর্জি মতো যদি এখানে 13 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু হবে না, আমাদের ওপরেও 13 দিয়ে গুণ করতে হবে। কেন? দেখো 13 আর 13 যদি আবার কেটে দিই তাহলে মানে আগের লাইনটাই আবার চলে আসছে, ঠিক আছে। তাহলে লিখবো যে বা, ওপরে লিখবো যে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা, হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা বাই হবে রবীন্দ্র জাদেজার রান সংখ্যা, জাদেজার রান সংখ্যা সমান সমান, তাহলে ওপরে গুণ করলে কত আসবে, 3 4 12 2 হাতে 1, 4 অক্ষে 4 1 5, আর নিচে হবে 65। যাই হোক জাদেজা দেখি রানটা বেশি করে ফেলেছে, তাহলে লিখবো যে সুতরাং হার্দিক পান্ডিয়ার রান, সুতরাং হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা, তাহলে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা কত বলো তো, এখানে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা হলো 52। এবার কি বলেছে দেখি, এবার বলেছে ওই ইনিংসে দুজনের মোট রান সংখ্যা, তাহলে লিখবো সুতরাং ওই ইনিংসে দুজনের মোট রান সংখ্যা, সমান সমান যোগ করে দেব। দেখো হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা আছে 52 আর রবীন্দ্র জাদেজার রান সংখ্যা আছে 65, তো আমরা এই দুটো যোগ করে দিচ্ছি, 5 2 7 6 5 11, তাহলে 117 রান। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে সরলতম মান নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে করব, দেখো 4কে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে লিখতে পারি বলো তো, 2 দুগুণে 4 মানে 2 এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তো আমরা 4-এর জায়গায় লিখবো 2 এর স্কোয়ার, আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখে নেবো, ইন্টু এখানে পাওয়ারে গুণ করে দেবো, 3 দুগুণে কত আসবে 6 আসবে, ইন্টু 2 এর পর 6। আর এখন কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সবসময় মনে রাখবে 1, ঠিক আছে, কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত 1। এবার 1/3কে আমরা এভাবে লিখতে পারি, 3 এর পাওয়ার -1 লিখতে পারি, ঠিক আছে। কোনো সংখ্যার পাওয়ারের -1 মানে হলো 1 বাই ওই সংখ্যাটা, ঠিক আছে। তো সমান সমান এখানে ওপরে লিখবো 2, এবার এই দুটো গুণ করে দেবো, কিন্তু সামনে চিহ্ন রাখবো, 3 দুগুণে 6 গুণন 3 এর পাওয়ার 6 আছে, ইন্টু 2 এর পাওয়ার 6, আর 1 গুণন 3 এর পাওয়ার, দেখো মাইনাস গুণ করলে কি আসবে প্লাস চিহ্ন দিতে হবে না, আর 4 অক্ষে কত 4, ঠিক আছে। তো 9 মানে কিন্তু প্লাস আছে, ঠিক আছে। তো এবার কি করবো বলো তো, এবার ওপরে যা আছে আমরা তাই রেখে দেবো, তার পরের লাইনে আমরা ক্যালকুলেট করছি, আর 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, ঠিক আছে। তো এবার লিখবো সমান সমান, আমরা জানি গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা ওপরে কি আছে গুণ আছে, তো গুণের সময় কি করে দেবো আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা, ইন্টু দেখো এখানে 3 এর পাওয়ার 6 আছে, আর এখানে 3 এর পাওয়ার কি 4 আছে, মাঝখানে কি আছে বাই মানে কি ভাগ আকারে থাকলে পাওয়ারটা হবে বিয়োগ, তাহলে 6 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি হবে 2 এর পাওয়ার মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করে দিলে 6 থেকে 6 চলে গেলে 0 হবে, ইন্টু 3 এর পাওয়ার 6 থেকে 4 চলে গেলে কত আসবে 2 হবে, আর কোনো সংখ্যার পাওয়ার 0 মানে আমি বলেছিলাম 1, আর 3 এর স্কোয়ার মানে কত বড়, 3 এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করবো মানে 9 হবে, তাহলে 9 অক্ষে 9, এটার অ্যান্সার আসবে 9। 3-এর দাগে আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 15 25 দ্বারা বিভাজ্য হবে নির্ণয় করো। তো দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 15 25 দ্বারা বিভাজ্য, এটা বের করতে গেলে প্রথমে আমাদের 12 15 এবং 25-এর লসাগুটা বের করতে হবে। তো দেখো লিখে নিচ্ছি 12 15 আর হলো 25, এর আমরা কি করব প্রথমে লসাগু করব, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, 3 4 12, 3 5 15, আর 25কে ভাগ যাবে না, 25 25ই থাকবে। আবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে 4কে ভাগ যাবে না, 4 4ই থাকবে। 5 দিয়ে 5কে ভাগ করলে আসবে 1, কমা আবার 5 দিয়ে 25কে ভাগ করলে আসবে 5 5 25, এরপর কিন্তু আর ভাগ যাবে না, তাহলে আবার লিখে নেব 12 15 ও 25 এর লসাগু সমান সমান কি হবে বলো তো, এই সবগুলো গুণ হয়ে যাবে। তাহলে কি কি আছে, 3 আছে 5 আছে 4 আছে 1 আছে, 1কে লিখলে হয় না লিখলেও হয়, ঠিক আছে। তো তারপর 5 আছে, তাহলে এখন কত আসবে 3 5 কত আসবে 15, 15কে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কত আসবে 4 5 20, 0 হাতে 2 60 হবে, ঠিক আছে। তাহলে এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করে দিলে কত আসবে 300 আসবে। তাহলে আমরা দেখে নিলাম যে 12 15 এবং 25-এর লসাগু হলো 300, ঠিক আছে। তো এবার আমরা লিখে নেব যে 4 অঙ্কের একবার প্রশ্নটা পড়ে নেই কি বলেছে, প্রশ্নটাই বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাই ঠিক আছে। তাহলে আমরা লিখব প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো সমান সমান আমরা কত জানি 9999, ঠিক আছে। এই 9999কে আমরা কি করব, এই যে 12 15 এবং 25-এর লসাগু আছে এটা দিয়ে আমরা ভাগ করে নেব, ঠিক আছে। তো
আমরা প্রথমে 3 বার দেবো, 3 বার দিলে 3 3 9 মানে 900 আসবে, 4 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে এখানে 9 এখানে 9, আবার 9 কেটে নেব, আবার কী করবো বলো তো 3 বার দেবো, 4 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে হবে 900, বিয়োগ করে দিলে কত আসবে 99। এবার আমরা এই যে 9999 আছে এটার থেকে যদি আমরা এই ভাগশেষটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই যে 12, 15 এবং 25-এর লসাগু দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে, ঠিক আছে। তো আমরা লিখে নেব যে 9999 মাইনাস 99 সমান সমান, তাহলে কী আসবে 9900 আসবে, ঠিক আছে। তাহলে সুতরাং লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9900 যা 12, 15 ও 25 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 4-এর দাগে আছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3x² + 5 সেমি, 5x - 2 সেমি এবং -2x² - 5x + 3 সেমি হলে তার পরিসীমা কত? তো দেখো আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, ঠিক আছে। এই ত্রিভুজের এখানে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3x² + 5 সেমি, তো আমি ধরে নিলাম এটা হলো 3x² + 5 সেমি। তারপরটা কত দেওয়া আছে বলো তো? তারপরেরটা আছে 5x - 2 সেমি, তো আমি নিচেটা নিয়ে নিলাম যে 5x - 2 সেমি। তারপরে দেখো কি আছে, তারপরেরটা দেওয়া আছে -2x² - 5x + 1 দেওয়া আছে এত সেমি, ঠিক আছে। তো আমাদের বলেছে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার পরিসীমা কত, তাহলে পরিসীমা আমরা কীভাবে বের করবো বলো তো? এই 3টা বাহুকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটার পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে লিখব সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমান সমান, পরিসীমা মানে কি বললাম, এই 3টা বাহুকে যদি যোগ করে দেয় তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কী কী আছে 3x² + 5 একটা বাহু, যোগ আরেকটা বাহু কী আছে 5x - 2 আছে, যোগ এই বাহুটা লিখব। দেখো এখানে কিন্তু মাইনাস আছে তাই আমাদের এটাই পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, তো এখানে জায়গা নেই আমি নিচে লিখছি। তো এখানে কী আছে -2x² - 5x + 1 আছে, তো সমান সমান এখান থেকে এইটুকু যা আছে আমরা তাই লিখে নেব, +5 + 5x - 2 প্লাস, এবার এই প্লাস দিয়ে এটাকে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে হবে -2x², আবার প্লাসে মাইনাসে আসবে -5x, আবার প্লাসে আসবে প্লাস, এক অক্ষে একই হবে, ঠিক আছে, মানে একই থাকবে। তো এবার দেখো এখানে x² কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, 3টা x² থেকে 2টো x² বিয়োগ করে দিলে একটা x² হবে। আবার দেখো চিহ্ন কিন্তু সবসময় বড় সংখ্যার সামনে থাকবে, তো বড় সংখ্যার সামনে নাই মানে এখানে প্লাস আছে। আবার দেখো এক্স কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে, এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে, উল্টো চিহ্ন আছে তাই কেটে দিলাম। এবার সংখ্যা কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে আর এখানে আছে, প্রথমে এই দুটোর মধ্যে ক্যালকুলেট করব, প্লাসে মাইনাসে মাইনাস, তো 5-এর থেকে 2 চলে গেলে আসবে 3, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যা সামনেটা, তার মানে প্লাস, আর এখানে আছে +1, তাহলে সমান সমান কী আসবে x² প্লাস এই দুটো যোগ করে দিলে আসবে 4, তাহলে ত্রিভুজের পরিসীমা হবে x² + 4 সেমি। 5-এর দাগে আছে প্রমাণ করো যে -7, +7, -3 সংখ্যা তিনটির গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সংখ্যা তিনটা আছে এটা কি করবে, সংখ্যা তিনটা গুণের বিচ্ছেদ নিয়ম মেনে চলবে। তো আমাদের প্রথমত জানতে হবে যে গুণের বিচ্ছেদ নিয়মটা কি। তো দেখো এখানে লিখে নিয়েছি গুণের বিচ্ছেদ নিয়ম হলো a × b + c = a × b + a × c, মানে এটাকে এটা দিয়ে একবার গুণ করবো আবার এটা দিয়ে এটাকে একবার গুণ করব, তো এটার যা মান আসবে আর এটার মান যদি একই আসে তবে সেটা গুণের বিচ্ছেদ নিয়ম মেনে চলবে, ঠিক আছে। তো এবার এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি এখানে এটা 5-এর দাগের প্রশ্ন, ঠিক আছে। তো এখানে a বলতে আমরা -6কে ধরে নিলাম, তো দেখে দেখে আমরা বসাচ্ছি, a বলতে এটাকে ধরছি, b এটা c এটা, তাহলে -6 ইন্টু, তাহলে সেকেন্ড ব্রেকেট দিব, তারপর b বলতে এখানে +7 আছে, প্লাস c বলতে আছে -3, ঠিক আছে, সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিলাম। দেখো a বলতে আমরা এটা ধরেছি, b বলতে এটা, c বলতে এটা, তো সমান সমান দেখো এই দুটোর ক্যালকুলেটটা আমরা মানে এই দুটোর মান আগে বের করব, বের করে দেখব কত আসে, ঠিক আছে। মানে এইটুকুর মান সমান সমানের আগে যে এইটুকু আছে এইটুকুর মান আমি প্রথমে বের করে দেবো কত আসে, তাহলে -6 ইন্টু এখানে আছে +7, প্লাসে মাইনাসে হবে -3 সমান সমান -6 ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 7-এর থেকে 3 চলে গেলে কথা হবে 4, আর চিহ্নে থাকবে বড়টা, তো এখানে প্লাস চিহ্ন দিলে হবে না দিলে হবে, ঠিক আছে। তো এবার দেখো যদি দিয়ে দাও তো কোনো অসুবিধা নেই। তো এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস গুণ করে দেবো, 4 6 হবে 24, তাহলে এটার মান কত বেরোলো -24। এবার দেখবো আমাদের এই মানটা কত আসে, তাহলে এখানে কি আছে a × b আছে, তাহলে a বলতে আমরা কাকে ধরেছি -6কে,
ইন্টু কী আছে বি আছে, বি বলতে আমরা কাকে ধরেছি +7 কে, তাহলে এ ইন্টু বি প্লাস আছে এ ইন্টু কী আছে সি আছে, তাহলে এ বলতে আমরা কাকে ধরেছি -6কে ইন্টু সি, সি বলতে আমরা কাকে ধরেছি -3কে। ঠিক আছে, তো এবার আমরা এখানে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে আসবে মাইনাস 6 7 আসবে 42। আবার দেখো এখানে প্লাস আছে, তো আমরা এখানে প্লাসটাকে রেখে দিলাম, আর এই দুটোকে গুণ করবো, মাইনাসে প্লাস, প্লাসই আসবে, 3 6 কত আসবে 18। তো দেখো 42-এর থেকে আমরা কি করব, 18কে মাইনাস করে দেবো, কারণ মাইনাসে প্লাসে মাইনাস হবে। তো 42-এর থেকে আমরা 18কে মাইনাস করে দিই, দেখি কত আসে। 12 থেকে 8 চলে গেলে আসবে 4, হাতে থাকবে 1, একটা এখন ঢুকবে, তার মানে 24 আসবে। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনটা। তাহলে তোমরা দেখলে যে এখান থেকে এইটুকুর গুণ যা আসলো, মানে মানটা যা আসলো, আবার এখান থেকে এইটুকুর মানটা কিন্তু একই আসলো। সেই জন্যই বলেছে যে এটার মান আর এটার মান সমান, এই যখন এখানে মাঝখানে সমান সমান দেওয়া আছে, তার মানে আমরা দেখে নিলাম যে এটা গুণের বিচ্ছেদ নিয়ম মেনে চলছে এই সংখ্যা তিনটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নেব যে -6 ইন্টু, মানে এটা এই পুরো লাইনটা লিখবো, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো +7 প্লাস -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু লিখবো এটা। তাহলে কি আছে -6 ইন্টু +7 আছে, তারপর আছে প্লাস -6 ইন্টু -3। তো এটা ইকুয়াল টু এটার যা মান আসলো এটার মান একই আসলো, অর্থাৎ লিখবো সুতরাং -6, +7, -3 সংখ্যা তিনটি গুণের বিচ্ছেদ নিয়ম মেনে চলে। হ্যাঁ, গুণের বিচ্ছেদ নিয়ম মেনে চলে, এটা হবে প্রমাণিত। 3 রোমান সংখ্যা 1-এ আছে, আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ক, খ ও গ বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত 9:8:15/2। ওই শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 196 জন হলে কোন বিভাগে কতজন ছাত্র আছে নির্ণয় করো। তো দেখো সপ্তম শ্রেণীর এখানে বিভাগ আছে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। এই ক, খ এবং গ বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর সপ্তম শ্রেণীর মধ্যে মোট ছাত্র সংখ্যা আছে 196 জন। তাহলে ক বিভাগে কতজন আছে আর খ বিভাগে কতজন, গ বিভাগে কতজন আছে সেটা আমাদের বের করতে বলেছে কিছুদিন পর যদি গ বিভাগে আরও 4 জন ভর্তি হয় তবে 3টি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত কত হবে। তো আমরা প্রথমে দেখব যে 196 জনের মধ্যে ক বিভাগে কতজন আছে, গ বিভাগে কতজন আছে, খ বিভাগে কতজন আছে, এটা প্রথমে বের করে নেবো। ঠিক আছে, তো দেখো আমি লিখে নিয়েছি ক বিভাগের ছাত্র সংখ্যা ইস্টু খ বিভাগের ছাত্র সংখ্যা ইস্টু গ বিভাগের ছাত্র সংখ্যা। তো এখানে ক বিভাগের নিচে আমরা 9 লিখবো, আর খ বিভাগের নিচে 8, আর গ বিভাগের নিচে লিখবো 15/2। ঠিক আছে, এবার আমরা কি করবো বলো তো, এখানে দেখো নিচে কি আছে বলতে 2 আছে, তো আমরা 2 দিয়ে এই সবগুলোকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 9কে আমরা 2 দিয়ে গুণ করবো, আবার কি করবো 8কে আমরা 2 দিয়ে গুণ করবো, মানে নিচে যেটা থাকবে সেটা দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দেবো। তাহলে 15/2 এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তো দেখো এখানে যদি গুণ করে দিই 9 দুগুণে 18, 8 দুগুণে 16, আর এখানে এই 2 আর 2 কেটে দেবে, থাকবে কত 15। ঠিক আছে, তো এবার এই 15, 16 এবং 18 এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে, যখন ভাগ যাবে না তখন আমরা এই সবগুলোকে যোগ করব। তাহলে 18 যোগ 16 যোগ 15, তাহলে 5 6 11, 11 আর 8 হবে 19, 19-এর 9 আর থাকবে 1, 1 2 3 4, তাহলে কত হবে 49। তো এবার মোট ছাত্রছাত্রী সপ্তম শ্রেণী কতজন আছে 196 জন। তো লিখে নেব যে 196 জনের মধ্যে 196 জনের মধ্যে কমা, তাহলে লিখবো যে ক বিভাগের ছাত্র আছে, ক বিভাগের ছাত্র আছে সমান সমান, দেখো ক বিভাগের সোজাসুজি আমরা নিচে দেখব কত আছে 18 আছে, বাই টোটাল যোগফলটা দেখবো কত 49 ইন্টু 196, মানে 196 মানে মোট ছাত্র সংখ্যাটা। ঠিক আছে, তো আমরা কি করব কাটাকাটি করব। আমরা যদি 49 দিয়ে 196কে ভাগ করি তাহলে 4 আসবে। ঠিক আছে, তো এবার 18 আর 4 আমরা গুণ করে দেবো, তাহলে দেখবো কতজন হয়, 4টা 32, 2 হাতে থাকবে 3, 4 অক্ষে 4, 4 3 7, তাহলে ক বিভাগের ছাত্র থাকবে 72 জন। ঠিক আছে, একই রকমভাবে আমরা খ বিভাগের ছাত্র কতজন আছে সেটা বের করব, একই রকমভাবে বের করব। খ বিভাগের সোজাসুজি আমরা নিচে দেখব সংখ্যাটা কত আছে 18 আছে, অনুপাতটা কত আছে 18, বাই টোটাল যোগফল হলো 49 ইন্টু মোট ছাত্র সংখ্যা হলো 196 জন। তো এবার 49 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আসবে 4, 4 দিয়ে আমরা গুণ করবো, 4 6 24, 4 থেকে 2, 4 অক্ষে 4, 5 6, তাহলে 64 জন। তাহলে ক বিভাগের ছাত্র আছে 72 জন, খ বিভাগের ছাত্র আছে 64 জন,
এবার বের করে নেবো যে গ বিভাগে কতজন ছাত্র আছে। তাহলে একই রকমভাবে গ বিভাগে সোজাসুজি দেখবো কত আছে। গ বিভাগে সোজাসুজি আছে 15 বাই টোটাল যোগফলটা কত 49। তাহলে লিখবো যে 15/49 ইন্টু মোট ছাত্র সংখ্যা। তাহলে 196 আছে, তো কেটে দিলে আসবে 4 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আসবে কত 60 জন, বুঝলে। তাহলে আমরা 196 জনের মধ্যে ক বিভাগে কতজন ছাত্র আছে, খ বিভাগে কতজন ছাত্র আছে এবং গ বিভাগে কতজন ছাত্র আছে সেটা আমরা বের করে নিলাম। এবার দেখো কি বলেছে, কিছুদিন পর যদি গ বিভাগে আরও 4 জন ছাত্র ভর্তি হয়, তাহলে গ বিভাগের ছাত্র কতজন আছে 60 জন। এখন যদি আরও কিছুদিন পরে 4 জন আসে তাহলে কতজন হবে 64 জন। তাহলে লিখবো যে সুতরাং কিছুদিন পর গ বিভাগে আরও 4 জন ছাত্র ভর্তি হলে গ বিভাগে মোট ছাত্র সংখ্যা হবে সমান সমান কতজন হবে। তাহলে গ বিভাগে মোট ছাত্র ছিল 60 জন, আর এখন যদি 4 জন আসে তাহলে হবে সমান সমান 64 জন। এবার কি বলেছে, এবার বলেছে যে তবে 3টি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত কত। এখন দেখো ক বিভাগের ছাত্র আছে আমরা দেখলাম 72 জন, গ বিভাগের ছাত্র আছে 64 জন এবং গ বিভাগের ছাত্র আছে কতজন 64 জন। তো এই 3টা বিভাগের ছাত্র সংখ্যার অনুপাতটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো লিখে নেব সুতরাং 3টি বিভাগে ছাত্র সংখ্যার অনুপাত সমান সমান লিখবো। দেখো ক বিভাগের ছাত্র কতজন আছে 72, তো আমরা লিখবো প্রথমে 72 ইস্টু গ বিভাগে আছে 64 এবং গ বিভাগে আছে কিন্তু 64, ঠিক আছে। তো দেখো এবার আমরা এই সবগুলোকে কত দিয়ে কাটবো বলো তো, 8 দিয়ে কাটবো, ঠিক আছে। 8 8 কত হয় 64, মানে এমন একটা সংখ্যা দিয়ে কাটবো যেন সবগুলোকে ভাগ যায়। তাহলে 8 8 64, 8 8 64, 8 9 72, তাহলে কত হবে 9:8:8। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর ওই ছাত্রাবাসে আরও 6 জন ছাত্র যোগ করলে ছাত্রাবাসে ওই খাবারে মোট কতদিন চলবে। তো দেখো এখানে কি কি আছে, ছাত্র সংখ্যা আছে আর দিন সংখ্যা আছে। প্রথমে আমরা লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো, আমরা প্রথমে লিখব ছাত্র সংখ্যা, পরে লিখব দিন সংখ্যা। তো দেখো লিখে নিয়েছি গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা লিখব যে ছাত্র সংখ্যা আর তারপর লিখব আমরা দিন সংখ্যা। তো এবার আমরা প্রশ্নটা পড়ে মানে মানগুলো বসাবো। বলেছে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল, তাহলে ছাত্র সংখ্যা কতজন 24 জন। 24 জন ছাত্রের খাবার মজুদ আছে 30 দিনের। এবার আবার পড়বো কি বলেছে, 10 দিন পর ওই ছাত্রাবাসে আরও 6 জন যোগদান করলে 10 দিন পর, কথাটার মানে দেখো 24 জন ছাত্র কিন্তু ওই 10 দিনের 30 দিনের খাবারের মধ্যে 10 দিনের খাবার খেয়ে ফেলছে। এখন 24 জন ছাত্রের খাবার মজুদ কত দিনে আছে বলো তো, 20 দিনের খাবার মজুদ আছে। এবার দেখো কি বলেছে যে 10 দিন পর ওই ছাত্রাবাসে আরও 6 জন ছাত্র যোগ করলো, তাহলে ছাত্র সংখ্যা আগে কতজন ছিল 24 জন ছিল, এখন আরও 6 জন এসেছে, সমান কতজন হবে 30 জন। ওই 30 জন ছাত্রের ওই মজুদ খাবারটা আর কতদিন চলবে সেটাই আমাদের বের করতে বলেছে। দেখো ছাত্র সংখ্যা যদি বাড়ে তাহলে ওই মজুদ খাবারটা কম দিন চলবে, আর ছাত্র সংখ্যা কমলে ওই মজুদ খাবারটা বেশি দিন চলবে, অর্থাৎ ছাত্র সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তো দেখো আমি সুতরাং দিয়ে লিখে নিচ্ছি ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। এবার সুতরাং দিয়ে লিখবো যে এই 24 জন ছাত্রের জন্য খাবার মজুদ এখন কতদিন আছে 20 দিনের জন্য। তো লিখবো 24 জন ছাত্রের এখন খাবার মজুদ আছে সমান সমান কত দিনের 20 দিনের, ঠিক আছে 20 দিনের, অর্থাৎ 24 জন ছাত্রের এখন খাবার চলবে 20 দিন, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একজন ছাত্রের এখন খাবার চলবে লিখবো, হ্যাঁ এটা কেটে দিই, যে 24 জন ছাত্রের এখন খাবার চলবে লিখবো, হ্যাঁ চলবে 20 দিনের। তাহলে একজন ছাত্রের এখন খাবার চলবে কম দিনের না বেশি দিনের। দেখো 24 জন ছাত্রের খাবারটা যদি 20 দিন পর্যন্ত চলে তাহলে একজন ছাত্রের খাবারটা কি বেশি দিন চলবে, তাই তো, মানে বেশি দিন খেতে পারবে, তাই এটা গুণ হয়ে যাবে 20-র সঙ্গে, তাহলে 24 গুণন 20 দিনের। এবার ভালো করে দেখো, এবার আমরা মান বসাবো, কতজন ছাত্র আছে 30 জন ছাত্র আছে, তো আমরা বসিয়ে দেবো মানটা যে 30 জন ছাত্রের এখন খাবার চলবে সমান সমান। দেখো
একজন ছাত্রের, আমরা এই লাইনটা পড়বো, ঠিক আছে, এবার ওপর লাইনটা পড়বো না, এই লাইনটা, একজন ছাত্রের এখন খাবার চলবে যত দিনের খাবার চলবে, 30 জন ছাত্রের এখন খাবারটা কি চলবে, কম দিনে চলবে। একজন ছাত্র ওই খাবারটা যতদিন পর্যন্ত খেতে পারবে, 30 জন ছাত্র কি ওই একই খাবারটা কম দিন খেতে পারবে, সেজন্য এটা ভাগ হয়ে যাবে। তাহলে 24 গুণন 20/30। তো আমরা 10 দিয়ে কেটেছি 3 × 10 = 30, 10 × 20, 3 দিয়ে কেটেছি 3 × 8 = 24, তাহলে গুণ করে দিলে আসবে 8 × 2 = 16, অর্থাৎ 16 দিন খাবারটা চলবে, ঠিক আছে, 16 দিন। তো এটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো 4-এর দাগে যে দুটো জ্যামিতি আছে, এই জ্যামিতি দুটো আমি করছি না। যদি তোমাদের মনে হয় যে এই জ্যামিতি দুটো তোমরা পাচ্ছ না বা তোমাদের খুব অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রইলো। সবশেষে এটাই বলবো, যদি ভিডিওটা থেকে মনে হয় তোমরা কিছু বুঝলে বা ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।